আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। কয়েক হাজার বছর পরে তোমাদের সাথে দেখা, HSC 26 অনেক দিন পর। লাস্ট কবে ক্লাস নিয়েছি আমার মনে নাই, কি ক্লাস নিয়েছি তাও ভুলে গেছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আছি, ঠিকঠাক আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ছোটদের একটু তৈরি করছি, ক্লাস 9, 10 ওদেরকে একটু তৈরি করা হচ্ছে, যাতে ওরা আহ ছোটবেলাতেই যাতে আহ ঝরে না যায় আর কি। একটু যাতে আস্তে 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 ওদেরও বেসিকটা বিল্ড আপ হয়। তোমরা তো শাওন ভাইয়ের ক্লাস করেছো, আমার ক্লাস করেছো, শোভন ভাইয়ের ক্লাস করেছো, তোমাদের মোটামুটি একটা বেসিক হয়ে গিয়েছে। এখন ছোটদেরকে একটু দেখে আসলাম, তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরও একটা চ্যাপ্টার নিব, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা নিব এবং আহ, দেখা যাক আস্তে আস্তে। অনেকদিন পর দেখা, তাই না? হ্যাঁ, মারিয়া, তন্নিমা, ইসলাম, মুরাদ, হ্যাঁ, বেশ কিছু নতুন নাম দেখতে পাচ্ছি, যাদেরকে হয়তো বা আগের কোয়ার্টারে দেখি নাই। তারপরে তোমাদের কি অবস্থা? তোমাদের উপস্থিতি কি এখন এরকমই? এই যে 340, তোমাদের তো আগে অনেক উপস্থিতি থাকতো। না, পুরনোরা আছে, বেশ কিছু নতুন দেখতে পাচ্ছি, এজন্য বললাম। একজন লিখে, ভাই আপনি? হ্যাঁ, আসলাম আর কি, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, একটু দেখা সাক্ষাৎ করি, একটু গল্প গুজব করি। যেহেতু এটা একটা মজার ক্লাস, সিকিউ এমসিকিউ সলভিং, এটা বরাবরই একটা মজার ক্লাস হয়ে থাকে, একটু রিল্যাক্স ভাবে সিকিউ এমসিকিউ সলভ করা যায়। ও আমি একটু জানাই রাখি যে আমি হয়তো বা এই ক্লাসটা 10 মিনিট বেশি নিব, হ্যাঁ, 10 মিনিট এক্সট্রা নিব, কারণ অনেকগুলো সিকিউ আছে, তো তো 10 মিনিট আমি এক্সট্রা নিব আর কি। যা টাইম তার থেকে 10 মিনিট এক্সট্রা নিব, মাঝে একটা হয়তো বা 5 মিনিটের ব্রেক দিব। তো চতুর্থ অধ্যায় এটা তোমরা পড়ে আসছো এবং আমি তোমাদের গ্রুপে কমেন্ট দেখেছি যে তোমাদের হয়তো বা বাফার দ্রবণ নিয়ে একটু আধটু সমস্যা আছে। তো এটার প্রেক্ষিতে আমি একটু কিছু কথা বলতে চাই। ধরো হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি এই কেমিস্ট্রির অনেক পোর্শন আছে, বুঝছো? মানে এই কেমিস্ট্রি গুলো তোমরা যদি ইন ডেপথে যাও বা রিয়েল লাইফে যাও, তো রিয়েল লাইফে এটার অনেক অনেক পোর্শন আছে, অনেক ভাগ আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, সেল কেমিস্ট্রি, তাই না? সো জেনারেলি সেল কেমিস্ট্রি যদি আমি একটু বলি, সেল কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি। সেল কেমিস্ট্রিটা বায়োকেমিস্ট্রির মধ্যেই পড়ে, তাও আমি আলাদা করে লিখছি, বায়োকেমিস্ট্রি। তারপরে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি। একটু শুনবা যাতে তোমাদের কেমিস্ট্রির ভয়টা দূর হয়। আমি দেখলাম যে তোমরা কেমিস্ট্রি নিয়ে বেশ ভীত অবস্থায় আছো এই সময়টায়। আরেকটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। আরেকটা আছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এগুলো হচ্ছে কেমিস্ট্রির অনেকগুলো ভাগ, পোর্শন। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, একটু কথাবার্তা বলেই নেই। শোনো, শোনো একটু, এই যে দেখো সেল কেমিস্ট্রি, আমাকে একটু বলতে পারো যে সেল কেমিস্ট্রির এক্সাম্পল কোনগুলো? সেল কেমিস্ট্রির এক্সাম্পল বলতে পারো? এই যে একটা সেলের মধ্যে কি থাকে, হুম, একটা সেলের মধ্যে থাকে এক লাস্ট ডিএনএ, আরএনএ, প্রোটিন, হ্যান ত্যান, তারপরে হচ্ছে কি প্রোটিনের মধ্যে আবার কি থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, অনেক কিছু থাকে, তাই না? তো এই যে সেল কেমিস্ট্রি, তোমরা হাইড্রোজেন বন্ড পড়েছো না? হাইড্রোজেন বন্ড কিন্তু এই সেল কেমিস্ট্রির একটা পার্ট। ওইখানে তুমি দেখবা যে ডিএনএ আছে,
তারপরে আরএনএ, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করা হয় সেল কেমিস্ট্রিতে। ডিএনএ, আরএনএ, তারপরে হচ্ছে প্রোটিন। এই দুইটাকে আমরা একসাথে রাখতে পারি, সেল কেমিস্ট্রি প্লাস বায়োকেমিস্ট্রি। তারপরে এখানে হচ্ছে তোমার হচ্ছে এই কি বললাম, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। তারপরে এগুলো নিয়ে পড়াশোনা করা হয় সেল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি এগুলোতে। এই বায়োকেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাফার। বায়োকেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাফার। আমি একটু বাফারটা রিভিউ করবো তোমাদের সামনে। হ্যাঁ, এনজাইম, এই যে বলছো এনজাইম এগুলো। তো বাফারটা কেন বায়োকেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট? দেখো, মানে তুমি একটু থিঙ্ক করো যে তুমি একটা মানুষ, এই হচ্ছে তুমি একটা মানুষ। আমি মানুষ অতটা ভালো আঁকাই না, তারপরেও মনে করে আমি আঁকাইলাম। আচ্ছা, তো তুমি মনে করো হচ্ছে এই হচ্ছে তোমার মুখ। এখন তুমি কি খাচ্ছ? কথার কথা, তেঁতুল খাচ্ছ, তেঁতুল, ঠিক আছে। তো তেঁতুলে কি থাকে? তেঁতুলে কি থাকে বলো না? তেঁতুলে কি থাকে? আমি একটু বাফারটা শুরুতে একটু ওভারভিউ দিচ্ছি যে হোয়াট ইজ বাফার, মানে বাফারের ডেফিনেশনটা তোমাকে বুকের মধ্যে ধারণ করতে হবে। অ্যাসিড থাকে, এই কে জানি বলে এটা এনাম ভাই, মায়ের হবে, মায়ের মায়ের, এগুলা না। এনাম ভাইকে নিয়ে আর কোনো কথা আমরা বলবো না। হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি এনাম ভাইকে নিয়ে আর কিছু বলা হবে না। যদিও আমরা ধরে নিচ্ছি এটা এনাম ভাই, হ্যাঁ, খুব বেশি মোটা না, তো এটাকে এনাম ভাই আমরা ধরতেই পারি। তো তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, তেঁতুলে থাকে হচ্ছে অ্যাসিড। সো আমি ইন জেনারেল আমি বললাম অ্যাসিড, এখন ভাইয়া দেখো, তোমার ব্লাড আছে, তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় ব্লাড যাচ্ছে। এটা খুবই নেসেসারি একটা জিনিস, ব্লাড, তাই না? তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় যাচ্ছে ব্লাড। এই ব্লাড ব্লাড সব থেকে, মানে কি, হার্ট থেকে পাম্প হয়ে পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে, হার্ট থেকে পাম্প হয়ে পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে, আসে, ছড়িয়ে যাচ্ছে, চলতে থাকছে, কন্টিনিউয়াস একটা প্রসেস ব্লাড। এই ব্লাডের পিএইচ কত বলো তো ভাই? ব্লাডের পিএইচ কত? ব্লাডের পিএইচ কত? হ্যাঁ, সবাই বলছো 7.4। 7.4, এটা হচ্ছে ব্লাডের পিএইচ। এখন মানে তুমি একটা তোমার কমন সেন্স, তোমার যে ভোলা মন, মানে কে লিখছে 4.7, 7.4, উল্টাই দাও, উল্টাই দাও প্লিজ। তো তুমি তোমার কি বলবো, মানে মাসুম যে মনটা আছে, এই মন দিয়ে একটু থিঙ্কিং করো তো, যে আমাদের যে বিভিন্ন রোগগুলো হয়, হ্যাঁ, লাইক আমার হাতে স্কিনে একটা ডিজিজ হয়েছে, মনে করো একটা ছোটখাটো ঘা হয়েছে, এই ঘাটা কেন হয়? ফিল করো ভাই, কেমিস্ট্রি ফিল করো। কেমিস্ট্রি ফিল না করতে পারলে সমস্যা। একটু 10-15 মিনিট তোমাদেরকে কেমিস্ট্রিটা ফিল করানোর চেষ্টা করি। একটা ঘা হয়েছে তোমার হাতে, এই ঘাটা কেন হতে পারে? কজ কি কি হতে পারে? বা একটা স্কিন ডিজিজ হয়েছে, চুলকাচ্ছে, বা একটা দাগ হয়েছে, কেন হতে পারে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? হুম, ভাইয়া ম্যাথ দেখাবেন না? হ্যাঁ, অবশ্যই দেখাবো। রিচি বলছো ব্যাকটেরিয়া, গুড গুড গুড, ভালো কথা। ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না, ভাইরাসটা বাদ রেখে বলো। ভাইরাস ইজ হিউজ থিং, ভাইরাস অনেক ডিপ একটা কনসেপ্ট। ব্যাকটেরিয়া, এখন কথা হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড কি? ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড কি? তোমরা ব্যাকটেরিয়া বলবে বায়োলজির মানুষ, ব্যাকটেরিয়া বলবে বায়োলজির মানুষ, বাট তোমাদেরকে অন্য, হ্যাঁ, তাহমিদ সুন্দর অ্যান্সার দিয়েছো, সারা অ্যান্সার দিয়েছে, ভালো অ্যান্সার দিয়েছো। আমরা বলবো পিএইচ, আমরা বলবো পিএইচ, ঠিক আছে। তো আমরা বলবো হচ্ছে পিএইচ। এই পিএইচ এর উপরে বেস করেই কিন্তু ব্যাকটেরিয়া, ছত্রাকগুলো বেঁচে থাকার পরিবেশ পায়।
তাই না? এখন তুমি যদি পিএইচ মনে করো একদম ফুল অ্যাসিডিক দিয়ে দাও, তখন কি তোমার ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারবে? পারবে না। আর যখন একটু বেসিক নেচারের দিকে যাবে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার জন্য আলাদা আলাদা পিএইচ আছে, স্বাভাবিক। তো ওই পিএইচ রেঞ্জের মধ্যে যদি তুমি পড়ে যায় ওই ব্যাকটেরিয়া, তখনই ও তোমার বডিতে অ্যাটাক করা শুরু করে। তখন আমরা কি দেই? বিভিন্ন ক্রিম দেই, ক্রিম লাগাই। তো এই যে ক্রিম লাগাই, ক্রিম লাগানোটা কেন হয়? তোমার মাথায় কখনো প্রশ্ন আসে না যে আচ্ছা আমার গায়ে একটা ঘা উঠেছে, আমি এখন কিনে নিয়ে আসলাম হচ্ছে বেটনোভেট ওয়েনমেন্ট, ওয়েনমেন্ট এরকম দেখবা ওয়েনমেন্ট ক্রিম পাওয়া যায় অনেক, বাট ডার্মোভেট ওয়েনমেন্ট, এই ওয়েনমেন্ট ক্রিম গুলো অনেক জায়গায় পাওয়া যায়। কেন? এই যে ওয়েনমেন্ট ক্রিম, বেটনোভেট, ডার্মোভেট, মেডার্মা, অনেক টাইপের ক্রিম পাওয়া যায় ওয়েনমেন্ট ক্রিম। পিএইচ ব্যালেন্স, এই যে তোমার এখানে ছত্রাক জন্মানোর একটা পিএইচ তৈরি হয়েছে। মলম ক্ষারীয় হইতে হবে এমন না, অনেকে বলছে মলম ক্ষারীয়, মলম ক্ষারীয় হইতেই হবে এমন না তো, এটা অ্যাসিডিকও হইতে পারে। তোমার যদি পিএইচ বেশি বেড়ে যায়, তখন তোমাকে তো অ্যাসিডিক করতে হবে। ব্যালেন্স করার জন্য যেটা লাগবে সেটা দিতে হবে। এটা ব্যাকটেরিয়া মারে না। একটা মলমের কখনো, এই যে ওয়েনমেন্ট ক্রিম, এগুলোর ব্যাকটেরিয়া মারার শক্তি নাই। ধরো একটা পিএইচ এর বেঁচে থাকার জন্য, মানে একটা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য পিএইচ হতে হবে 5.8। হ্যাঁ, এখন যেটা করবে যে একটা ক্রিম দিয়ে তুমি ওই পিএইচটা বানাই দিচ্ছ 5.5, কমিয়ে দিলা, তাহলে পিএইচ কমে গেল, ব্যাকটেরিয়া মারা যাবে। ভেরি সিম্পল। মারা যাবার পরে তুমি ক্রিম লাগানো কি সারা জীবন ক্রিম লাগাইতে থাকো? লাগাও না। কারণ কি? কারণ তখন তোমার আর পিএইচ কমানোর দরকার নাই, তুমি ক্রিম লাগানো বন্ধ করে দাও, তারপরে আবার সেটা আস্তে 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 তোমার আগের যে বডির যে পিএইচ, সেই পিএইচে ফিরে যাও। তো তুমি খেয়াল করো, প্রত্যেকটা কনসেপ্ট পিএইচ রিলেটেড, ইচ অ্যান্ড এভরিথিং। তোমার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা পিএইচ আছে, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা পিএইচ আছে, এবং এই পিএইচ এর জন্যই যত সমস্যা হয়ে থাকে। ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি প্রবলেম, বাইরের আউটওয়ার্ড যে প্রবলেমগুলো, প্রত্যেকটা আউটওয়ার্ড প্রবলেম হয়ে থাকে পিএইচ এর জন্য। তো এই পিএইচ হচ্ছে সব থেকে বড় সমস্যা। হ্যাঁ, মুখের ব্রণের ক্ষেত্রে বলছো, মুখের ব্রণের ক্ষেত্রেও পিএইচ। ইচ অ্যান্ড এভরি প্রবলেম, বলছি তো, তোমার বডির আউটওয়ার্ড যে প্রবলেম, সব হচ্ছে পিএইচ এর জন্য সমস্যা হয়ে থাকে, ম্যাক্সিমাম সমস্যা। এখন তাহলে এই পিএইচ এর গুরুত্বটা তোমাকে বুঝতে হবে ভাই। একটা কেমিস্ট্রি পারে শুধুমাত্র এই পিএইচ রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে। ওকে, সলভ করতে পারে। এখন তাহলে এই ব্লাডেরও একটা পিএইচ আছে, এই ব্লাডেরও পিএইচ আছে, হুইচ ইজ 7.4। 7.4। এখন এই ব্লাডের পিএইচ যদি কখনো কি বাড়ে না বা কমে না? বলতো, ব্লাডের পিএইচ কি কখনো বাড়ে বা কমে? অবশ্যই বাড়তে বা কমতে পারে, কেন কমবে না? যদি ব্লাডের পিএইচ কখনো 8+ হয়ে যায়, 8+ হয়ে যায়, তখন একটা রোগ হয়, ওই রোগটাকে বলা হয় অ্যালকালিসিস। এগুলো দেখবা বইয়ে আছে লেখা কিন্তু, অ্যালকালিসিস। আর যদি কখনো এটা কমতে কমতে 7-এর থেকে কমে যায়, তখন এই রোগকে বলা হয় অ্যাসিডোসিস। কি বলা হয়? অ্যাসিডোসিস। তাহলে অ্যালকালিসিস হচ্ছে কখন? যখন পিএইচ, রক্তের পিএইচটা স্বাভাবিকের তুলনায় বেশি হয়, অ্যালকালিসিস। আর যখন এটা কে হবে? যখন পিএইচটা 7-এর থেকে কমে যায়, তখন এটাকে আমরা বলি অ্যাসিডোসিস। তোমার ব্লাডটা অ্যাসিডিক হয়ে গেছে, তাই না? এই যে এরকম সমস্যা হইল, এরকম সমস্যাগুলো কিন্তু খুবই টিপিক্যাল ভাই। এখন ব্লাড তো এরকম হবার কথা না, তোমরা তো পড়ে আসছো, ব্লাড ইজ আ বাফার সলিউশন, পড়ে আসছো না? হিউম্যান ব্লাড মানে যে কোনো প্রাণীর ব্লাডই একটা বাফার সলিউশন, পড়ে আসছো? ব্লাড ইজ আ বাফার সলিউশন, পড়ে আসছো কিনা?
পড়ে আসছো যে ব্লাড একটা বাফার সলিউশন। এখন ব্লাড যে বাফার সলিউশন, এখন বলো ভাই তাহলে এটা কেন হবে, অ্যালকালিসিস কেন হবে? বাফার সলিউশন। বাফার সলিউশন মানে কি? বাফার সলিউশন মানে একটা দ্রবণ যার পিএইচ 4.7, তুমি এখানে অ্যাসিড দিলা, অ্যাসিড দেওয়ার পরে আবার পিএইচ মাপলা, মাপার পরে দেখলা যে 7.4ই আছে। তুমি ক্ষার দিলা, ক্ষার দেওয়ার পরে আবার পিএইচ মাপলা, দেখলা 7.4ই আছে। দিস ইজ বাফার সলিউশন, তাই না? এটা বাফার সলিউশন। তাহলে কেন এরকমটা হয়? মেকানিজমে সমস্যা, বডির মেকানিজমে সমস্যা, বাফার মেকানিজমে সমস্যা। এখন সবকিছু সায়েন্স দিয়ে থিঙ্ক করতে গেলে তুমি ধরা পড়ে যাবা ভাই, সবকিছু সায়েন্স দিয়ে থিঙ্ক করতে গেলে ধরা পড়ে যাবা। একটু তো ওই তন্ত্র মন্ত্র, হ্যাঁ তন্ত্র মন্ত্র বলে ভয় পাওয়ার দরকার নাই। মানে আমি আমি অনেকে আমাকে হচ্ছে তোমরা তান্ত্রিক বলে ডাকো, এই জন্য তন্ত্র মন্ত্র বললাম। যাই হোক, সাইডে রাখি। সবকিছুকে তুমি সায়েন্স দিয়ে না খাটায় একটু তো বডি মেকানিজম গুলো, এটা তো আল্লাহ প্রদত্ত রে ভাই। আল্লাহ যদি তোমার বডির মেকানিজমের 12টা বাজায় দেয়, এটা কেউ ঠিক করতে পারবে না, তাই না? আল্লাহ যদি তোমার বডি মেকানিজমের 12টা বাজায় দেয়, ওইটা আর কিছু দিয়ে ঠিক হবে না। তো এটা মেনে নিতে হবে, এখানে কোনো মেকানিজমের গন্ডগোল হয়েছে, বাফার মেকানিজম নষ্ট হয়ে গিয়েছে ব্লাডের, তখন এরকম হয়। বাফার মেকানিজম নষ্ট হয়ে গেলে এরকম হয়। তাহলে এখন কথা হচ্ছে যে ভাই এটা কি আদৌ পসিবল? বলো তো, এটা বলো যে আমি অ্যাসিড দিলাম, আমি ক্ষার দিলাম, তারপরে পিএইচ পরিবর্তন হচ্ছে না, এটাকে আমরা বলছি বাফার দ্রবণ। কথাটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? এটা কি ঠিক আছে আমার কথা? এটাকে আমি বলছি বাফার দ্রবণ। যদি বাফার দ্রবণ হয় তাহলে আমি অ্যাসিড দিব, আর দিব, ঠিক আছে কিনা? সবাই বলছো ঠিক, রাফা রাফা বলছো ঠিক নাই, জুবাইর বলছো ঠিক নাই। তাহলে একজন কেউ ঠিকটা বলো, যারা বলছো ঠিক নাই তারা ঠিকটা বলতে পারো। জায়েদ, হ্যাঁ তোমার উত্তর ঠিক আছে, আই গট ইট। এই জায়গাটায় হচ্ছে কনসেপ্টের দুর্বলতা, ছোট্ট একটা কনসেপ্ট। যদি তুমি বাফার দ্রবণের সংজ্ঞা ঠিক মতো না দাও, জিরো দিবে। কি জিরো? হ্যাঁ, আফরা, গুড। অল্প পরিমাণে, অতি অল্প ভাই, অতি অল্প, সামান্য অ্যাসিড, এই কথাটা মেবি তোমরা স্কিপ করে যাও। ভাই এটা কোনো জাদুবিদ্যা না। তাহলে তো তুমি, তাহলে তুমি কি করতা? এমনি মনে করো আজকে তো আমার বাফার, আমি তো বাফার, কি নিয়ে আসবো? ল্যাব থেকে সালফিউরিক অ্যাসিড নিয়ে আসবো, এমনি ঢকঢক করে গিলে খাবো। কারণ কি? কারণ তান্ত্রিক শিশির ভাই পড়িয়েছে যে অ্যাসিড আর ক্ষার যোগ করলে কিছু হয় না। আমার তো রক্ত আছে, একে তো আমার বয়স কম, রক্ত আরো গরম, স্ট্রং, আমি সালফিউরিক অ্যাসিড খেয়ে ফেলবো, আমি বেঁচে যাব। না, পসিবল না, যতই তোমাকে তান্ত্রিক ভাই বলুক। সামান্য, অতি অল্প। এখন সালফিউরিক অ্যাসিড অতি অল্প খাইলেও তুমি মরবা। কারণ কি? সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড ভাই, উইক অ্যাসিড হইতে হবে, উইক অ্যাসিড হইতে হবে, উইক অ্যাসিড। বুঝেছো? তো একটু কনসেপচুয়াল ভাবে থিঙ্ক করতে হবে। সামান্য, আবার হইতে হবে ভাই উইক অ্যাসিড, একদম স্ট্রং অ্যাসিড করা যাবে না, উইক অ্যাসিড। হ্যাঁ, তো ওই যে এনাম ভাই, তো এনাম ভাই কি করলো? তেঁতুল খেলো। তো তেঁতুল খেয়ে তো এনাম ভাই খুব খুশি, তেঁতুল খেয়ে এনাম ভাই খুব খুশি। এখন বলো তো যে ভাই তাহলে সমস্যা হলো না কেন ভাইয়ের? ভাইয়ের সমস্যা হলো না কেন? সব সময় মনে রাখবা, জৈব অ্যাসিড যেগুলো, জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড, এগুলো উইক অ্যাসিড হয়। অর্গানিক অ্যাসিড গুলো উইক অ্যাসিড হয়। অর্গানিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? যে ফলমূলে যে অ্যাসিড গুলো পাওয়া যায় সবগুলোই হচ্ছে অর্গানিক অ্যাসিড। এই কারণে এনাম ভাইয়ের কোনো সমস্যা হবে না যদি সে খায়। হ্যাঁ, তার একজন বলছে টার্টারিক অ্যাসিড দুর্বল, শুধু টার্টারিক না, যে কোনো জৈব অ্যাসিড দুর্বল, যে কোনো
জৈব অ্যাসিডই দুর্বল। ওকে, যাই হোক, এবার আসো। তো এবার হচ্ছে কি, আমরা জানি যে বাফারটা দুই রকমের হয়। আমরা আস্তে আস্তে পড়ায় ঢুকি। বাফার দুই রকমের হয়, তাই না? একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা ক্ষারীয় বাফার। অ্যাসিডিক বাফার, আর হচ্ছে বেসিক বাফার বা ক্ষারীয় বাফার, তাই না? অ্যাসিডিক বাফার, বেসিক বাফার। এখন অ্যাসিডিক বাফার কিভাবে হতে পারে বলতো? অ্যাসিডিক বাফার হইতে পারে উইক অ্যাসিড প্লাস সল্ট অফ দ্যাট অ্যাসিড। কনজুগেটের থিওরিতে এখন যেও না, কনজুগেটে গেলে একটু ভোগান্তি হবে। তো কনজুগেট তোমরা পড়ে আসছো, তারপর আমি এটা লিখে দিলাম, উইক অ্যাসিড প্লাস সল্ট অফ দ্যাট অ্যাসিড। তো উইক অ্যাসিড কি? উইক অ্যাসিড মনে করো যে কোনো জৈব অ্যাসিড, HCOOH। এখন এটার সল্ট কি হবে? এইচ সরাই দিয়ে যে কোনো একটা ধাতু লাগিয়ে দিবা, HCOONA। এটা হচ্ছে একটা বাফার। অথবা CH3COOH প্লাস CH3COONA, এগুলো হচ্ছে বাফার, তাই না? এগুলো হচ্ছে বাফার। একটা উইক অ্যাসিডের সল্ট, উইক অ্যাসিড প্লাস উইক অ্যাসিডের সল্ট, দুইটাই থাকতে হবে। স্যার আপনি সিরিয়াল ভাবে ক্লাস নিলে ভালো হতো। এগুলো পড়ানো হয়ে গেছে, তো এগুলো পড়ানো হয়ে গেছে, জাস্ট রিক্যাপ করা হচ্ছে। আর রিক্যাপের কোনো সিরিয়াল থাকে না। ওকে, আচ্ছা বলো তো, এটা কি বাফার হবে? এটা কি বাফার হবে? অ্যাসিড আর অ্যাসিডের লবণ। কেন হবে না? কারণ কি? কারণ এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, তো এটা বাফার হবে না, এটা বাফার, ওকে, এটা বাফার হবে না। ওকে, এবার আসি ক্ষারীয় বাফার বা বেসিক বাফার। তো বেসিক বাফার কি হবে বলতো? এটা হবে কি উইক বেজ প্লাস সল্ট অফ দ্যাট বেজ। মানে কি? দুর্বল ক্ষার প্লাস সেই ক্ষারের লবণ। একটা উদাহরণই সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। উইক অ্যাসিড প্লাস উইক বেজ সল্ট অফ দ্যাট বেজ, শেষ। উইক অ্যাসিড সল্ট অফ দ্যাট অ্যাসিড, যে অ্যাসিড নিব সেই অ্যাসিডের লবণ, যেই ক্ষার নিব সেই ক্ষারের লবণ। দুইটা একসাথে থাকতে হবে, এতদূর ক্লিয়ার? আমি নেক্সট টপিকে যাচ্ছি, সূত্রতে যাব, একটা ছোট্ট কোয়েশ্চেন করে তারপরে সূত্রতে যাব। স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড বুঝতে প্রবলেম হয়। দেখবা যে এই অ্যাসিড গুলো জৈব, কার্বন যেখানে আছে, কার্বন আর অক্সিজেন ওয়ালা অ্যাসিড গুলো উইক অ্যাসিড, এগুলো স্ট্রং। HCl, H2SO4, HClO4, ঠিক আছে, H3PO4, এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। ওকে, দ্যাটস ইট। চলো পরে যাই। আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিবা। কিছু সূত্র আমাদের লাগবে, সেটা হচ্ছে N মোল সংখ্যা
মোল সংখ্যা হচ্ছে W/M, এই ফর্মুলাটা আমাদের লাগবে। আরেকটা ফর্মুলা আমাদের লাগবে S ইকুয়াল N/V। S ইকুয়াল N/V মানে হচ্ছে N ইকুয়াল S ইন্টু V লিটার এককে। S কি? S হচ্ছে ঘনমাত্রা, W হচ্ছে ভর, M হচ্ছে আণবিক ভর, তারপরে V কি? VL হচ্ছে আয়তন লিটার এককে, N হচ্ছে মোল সংখ্যা। এই কয়টা জিনিস লাগবে, এই কয়টা কনসেপ্ট আমাদের লাগবে। ওকে, এবার আমি একটা পাত্র দিচ্ছি। এই পাত্রে দেখো, এই পাত্রে CH3COOH আছে, CH3COOH আছে, যেখানে এটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। সুন্দর করে লিখো, 0.5 মোলার আর 500 ml। আরেকটা পাত্র আছে, আরো একটা পাত্র আছে। এই পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.4 মোলার আর আছে 200 ml। এটা হলো A, এটা হলো B। প্রশ্ন লিখো। প্রশ্ন হচ্ছে A প্লাস B এটা কি বাফার দ্রবণ? এটি কি বাফার দ্রবণ কি না? ব্যাখ্যা করো। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে, আরেকটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.5 মোলার 500 ml, এটা হচ্ছে সি পাত্র। আরেকটা প্রশ্ন হচ্ছে A প্লাস সি এটি কি বাফার দ্রবণ কিনা ব্যাখ্যা করো। সেম কোশ্চেন। ওকে, তো দুইটা প্রশ্ন, যে A আর B এটা কি বাফার দ্রবণ হবে নাকি হবে না, A আর C বাফার দ্রবণ হবে কিনা। আচ্ছা, A প্লাস B এটার অ্যান্সার আমি চাচ্ছি, দেখি কেউ কি বলো কিনা। A প্লাস B এটা কি বাফার হবে? এক নাম্বারটা। ওকে, তো তোমরা বলছো A প্লাস B বাফার হবে। B প্লাস, আচ্ছা A প্লাস C এটা কি বাফার হবে? হবে মনে হচ্ছে না, এভাবে হবে না। আচ্ছা, এটা বলছো বাফার হবে না, বাফার হবে না। ওকে, আমি রাখলাম তোমাদের কথা। কিভাবে চেক করব প্রথম কথা। আচ্ছা, প্রথমে হচ্ছে A প্লাস সি দেখি। তাহলে এ পাত্রে কি আছে? CH3COOH প্লাস NaOH। ওকে, আহা, দিয়ে কি তৈরি হচ্ছে? CH3COONa প্লাস H2O। H2O লিখলাম না,
তাই না? এটা না লিখা যা না লিখা, আচ্ছা লিখে দেই। ওকে, প্লাস H2O। তাহলে দেখো তো কি তৈরি হলো, অ্যাসিড ছিল, তৈরি হলো কি সল্ট। এবার বলো এ প্লাস সি বাফার হবে নাকি হবে না? এবার বলো এ প্লাস সি কি বাফার হবে নাকি হবে না? আমি জানতে চাই এখন তোমাদের অ্যান্সার চেঞ্জ হবে কিনা। হানিফ বলছো হবে, রেশমি বলছো হবে। হুম, ওকে। এখন তোমাদের মনে মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হইল যে ওমা, অ্যাসিডও আছে সল্টও আছে, বাফার হবে। দেখতে হবে, ক্যালকুলেশন ছাড়া বলা যাবে না যে এটা বাফার হবে কিনা। শোনো কিভাবে ক্যালকুলেট করবো এখনো বলা যাবে না, এখনো বলা যাবে না। এখানে কি হচ্ছে দেখো তো, 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করতে পারে। একমত? একমত। এখন অ্যাসিড কত মোল আছে সেটা বের করো তো। এখানে এন কত মোল আছে, এন অফ অ্যাসিড কত মোল অ্যাসিড, এন সমান কি এস ইন্টু ভি, আয়তন ইন্টু ঘনমাত্রা। তাহলে কত 0.5 ইন্টু 0.5, 0.5 ইন্টু 0.5, তাই না? কারণ এই যে লিটার, তাহলে কত হয় 0.5 ইন্টু 0.5, তাহলে থাকে হচ্ছে 0.25 মোল। তাহলে এটা কত মোল আছে, এটা আপাতত আছে 0.25 মোল। এইটা কত মোল আছে সি পাত্রে, এন অফ সি, সি পাত্রে কত মোল আছে 0.5 ইন্টু 0.5, আবারও সেম ইন্টু 0.5, সেম, তাহলে 0.25। ওকে, এবার কি হবে বলতো, 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করে, তাহলে কি হবে, তাহলে 0.25 মোলের সাথে 0.25 মোল বিক্রিয়া করে লবণ তৈরি করবে কতটুকু, বিক্রিয়া করে ফেলবে, এটা পুরোটাই বিক্রিয়া করে ফেলবে, -0.25, এটাও পুরোটা বিক্রিয়া করে ফেলবে -0.25, এটা তৈরি হবে +0.25। তাহলে বিক্রিয়া শেষে অ্যাসিড হয়ে যাবে 0, পুরোটাই বিক্রিয়া করে ফেলবে, আর হয়ে যাবে 0, পুরোটাই বিক্রিয়া করে ফেলবে, লবণ তৈরি করবে কতটুকু 0.25 মোল। তাহলে বিক্রিয়া শেষে অ্যাসিড থাকছে না, অ্যাসিড সব শেষ, শুধুমাত্র লবণ থাকছে। এখন আমাদের বাফার দ্রবণের কন্ডিশন কি ছিল ভাই, বাফার দ্রবণের কন্ডিশন ছিল এটাও থাকতে হবে এটাও থাকতে হবে। শুরুতে এটা ছিল এটা ছিল না, যখনই বিক্রিয়া হলো এটা বিক্রিয়া হয়ে শেষ, 0.25 এর সাথে 0.25 বিক্রিয়া করে এটা তৈরি করে ফেলবে, তাহলে এগুলা এগুলা শেষ, 0 0 হয়ে যাবে, এত মোল লবণ তৈরি হবে। তাহলে এ প্লাস সিতে শুধুমাত্র লবণ থাকছে, তাহলে এটা বাফার না, বাফার হবে না। বোঝা গেল এটা, ক্লিয়ার এতদূর? এভাবে তোমাকে দেখতে হবে আদৌ বাফার হচ্ছে কিনা, বাফার হবার আগে তুমি হ্যান্ডারসন হেসেলবাখ ইকুয়েশন মেরে দিলে হবে না।
ওকে, এটা তোমাকে বুঝতে হবে, আন্দাজে বললে হবে না। এবার আসবা পরেরটাই। আচ্ছা পরেরটাই আগে আগে এন বি বের করো তো। বি তে মোল কত? এন বি কি হবে? এস ইন্টু ভি, এস ইন্টু ভি, তাহলে 0.4 ইন্টু 0.2, তাহলে কত হয়? 0.08 নাকি? 0.2 ইন্টু 0.4, 0.08 মোল। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় যাই, এবার হচ্ছে এ প্লাস বি, তাহলে CH3 COOH প্লাস NaOH তৈরি হবে কি? CH3 COONA প্লাস H2O। তাহলে কি কথা দাঁড়াচ্ছে? এটা অ্যাসিড, ক্ষার, লবণ সবই আছে। এক কাজ করি, তাহলে এটা হচ্ছে 1 মোলের সাথে বিক্রিয়া করবে, এটার 1 মোল, তৈরি হবে 1 মোল। ওকে, এটা যেহেতু বি পাত্রে অ্যাসিড ক্ষার আছে কতটুকু? 0.08 মোলার, 0.08 মোল। এটা আছে কতটুকু? এটা তো 0.25 মোল, 0.25 মোল। আচ্ছা, এবার সমস্যা হচ্ছে কি, যে দেখো এখানে তো 0.25 মোল নাই, এখানে 0.08 আছে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এখানকার 0.08 মোলের সাথে মাইনাস যাবে, এখানকার 0.08 মোল বিক্রিয়া করে তৈরি করবে 0.08 মোল লবণ। বোঝা গেল? এটা তো আর পুরোটা বিক্রিয়া করছে না, তাহলে এটা কেটে 0 হয়ে যাচ্ছে, এখান থেকে এটা বাদ দাও, তাহলে অ্যাসিড কতটুকু বাকি থাকছে? 0.25 মাইনাস 0.08, তাহলে 0.17 মোল অ্যাসিড বাকি থাকে। এতটুকু তো বিক্রিয়া করে ফেলছে এতটুকুর সাথে, আর তৈরি হয় 0.08 মোল লবণ তৈরি হয়। তার মানে কি? তার মানে এবার অ্যাসিডও আছে, সাথে লবণও আছে, তাই না? তাহলে যেহেতু অ্যাসিড প্লাস সল্ট অফ দ্যাট অ্যাসিড দুটাই আছে এখানে, তাহলে এটা একটা, তো দিস A plus B is a buffer solution. This A plus B is a buffer solution. ক্লিয়ার? এভাবে তোমাকে আগে আইডেন্টিফাই করা শিখতে হবে, কোনটা বাফার কোনটা বাফার না, কোনটা বাফার আর কোনটা বাফার না সেটা তোমাকে জানতে হবে। ক্লিয়ার কিনা বলো? ম্যাথের দিকে যাবো এবার আস্তে আস্তে। ভাই তুমি একটা ম্যাথ বুঝে গেলে সব ম্যাথ হয়ে যাবে, বিলিভ মি, একটা ম্যাথ বুঝলে সব ম্যাথ হয়ে যাবে। এ পাশে বিয়োগ এ পাশে যোগ কেন হলো? কারণ এগুলো কমে যাচ্ছে, বিক্রিয়া করা মানে কমে যাওয়া, আর এটা তৈরি হচ্ছে, এ কারণে এটা প্লাস। এটা কমে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, আর এটা তৈরি হচ্ছে, এটা বিক্রিয়ক ক্ষয় হয়, উৎপাদ তৈরি হয়। ভাই আপনার কি আজকে মন খারাপ? না মন খারাপ না, একটু গভীর কনসেপ্ট, গভীরভাবে বোঝানোর জন্য মুডটা গভীরভাবে নিয়ে আছি আর কি। এই হাসি তামাশা করলে না এই কনসেপ্ট গুলো বুঝতে পারবা না, বুঝেছো? ওকে, আমরা নেক্সট টপিকে যাই। এবার বাফার ক্যালকুলেশন।
লিখো বাফার ক্যালকুলেশন, এটা পড়ে আসছো, আমি জাস্ট লিখে দিব। বাফার ক্যালকুলেশন, কিভাবে বাফার দ্রবণের পিএইচ ক্যালকুলেশন করব, বাফার দ্রবণের পিএইচ কিভাবে ক্যালকুলেশন করব। ধরো একটা পাত্র আছে, এই পাত্রে CH3 COH আছে, সাথে আছে CH3 COO Na, ওকে। এই অ্যাসিডের একটা কে এর ভ্যালু দেওয়া থাকে, তাই না? কে এ দেওয়া থাকবে, কি কি দেওয়া থাকবে আমি বলে দিচ্ছি। কে এ দেওয়া থাকবে, ভালো কথা। কে এ দেওয়া থাকলে পি কে এ পাওয়া যায়। পি কে এ সমান কি হয়? মাইনাস লগ অফ কে এ, তাই না? পি কে এ দেওয়া থাকলে কে এ পাওয়া যায় মাইনাস লগ অফ কে এ। আচ্ছা, এবার দেখো পিএইচ কিভাবে ক্যালকুলেট করি আমরা। পিএইচ ইকুয়াল পি কে এ প্লাস লগ এন অফ সল্ট। আচ্ছা, এভাবে লিখো তো, তারপরে আমি লিখি এন অফ লবণ ডিভাইডেড বাই এন অফ অম্ল, এন অফ লবণ ডিভাইডেড বাই এন অফ অম্ল। দেখো পিএইচ ইকুয়াল পি কে এ প্লাস লগ, লগ লবণ, লগ লিখে লতে লগ লতে লবণ, তো লগের সাথে লবণ, উপরে লবণ নিচে অম্ল, লগ লবণ ভাগ অম্ল, লগ লগ লবণ ভাগ অম্ল, ঠিক আছে? এটা অনেকে কনফিউজ হয়ে যায় যে অম্ল ভাগ লবণ নাকি লবণ ভাগ অম্ল। তাহলে লগ আছে, এভাবে মনে রাখবা, লগ লবণ, তাহলে লবণ হচ্ছে উপরে। তাহলে এইটার জন্য যদি আমি লিখি, তাহলে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। এটা লিখতে পারি, লিখতে পারি, অথবা লিখতে পারি পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ এন অফ, এই বাফারের ক্ষেত্রে CH3COONA ডিভাইডেড বাই এন অফ CH3COOH। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই লিখতে পারো, ওকে। উপরে সল্ট, নিচে অ্যাসিড, সল্ট, ওকে। ও, দুইটাই সল্ট লিখেছি, সরি। Na, ওকে, ক্লিয়ার। তাহলে এবার আমরা ম্যাথে চলে যাই। আমি একটা ম্যাথ দেই, আমি একটা ম্যাথ দেই, এবং একটা ম্যাথ বুঝলে সব ক্লিয়ার, পুরো দুনিয়া ক্লিয়ার। তুমি যদি একটা ম্যাথ বোঝো তাহলে তোমার সব ক্লিয়ার। আমি বোর্ড থেকে নিয়ে দেই একটা ম্যাথ, হ্যাঁ। বোর্ডে আজকাল ম্যাথ পাওয়া একটু কঠিন, বাট লেটস ট্রাই। ওকে, ওকে, ভালো কথা। তো একটা পাত্র আছে, সুন্দর করে পাত্র আঁকাও, খাতায় সুন্দর করে নোট করো। এই একটা পাত্র, এই একটা পাত্র, এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 6 ml, 0.05 মোলার। এখানে আছে CH3COOH 150 ml, 0.05 মোলার।
কি দেওয়া থাকতে হবে বলো তো ভাই, আমি বলেছি কি দেওয়া থাকতে হবে, কি দেওয়া থাকতে হবে বলো, একটা ডাটা মিসিং আছে, কি দেওয়া থাকতে হবে, কে এ এর ভ্যালু দেওয়া থাকবে অথবা পি কে এর ভ্যালু দেওয়া থাকতে হবে, এটা তুমি বুঝবা, তোমাকেই বুঝতে হবে যে কি দেওয়া থাকতে হবে। ভাই ইউ শুড বি ইয়োর টিচার। তুমি যখন নিজেকে নিজে গাইড করা শিখবা আর তুমি জেনে যাবা যে কোন জিনিসগুলো লাগে কোন জিনিসগুলো লাগে না, তখনই দেখবা যে তোমার সবকিছু আস্তে আস্তে সুন্দর হতে থাকবে। তো বি ইয়োর টিচার। কে এ এর ভ্যালু এটা আমার মুখস্থ আছে, দেখা লাগবে না, 1.8 ইন্টু 10⁻⁻5। ওকে, এটা হচ্ছে এটার কে এ এর ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রশ্ন প্রশ্ন হচ্ছে এ প্লাস বি পাত্রের পিএইচ কত? এ প্লাস বি পাত্রের পিএইচ কত? তো কিভাবে করব? অ্যান্সার, সলভ। পিএইচ এর ফর্মুলা হচ্ছে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ এন অফ কি হবে সল্ট ডিভাইডেড বাই এন অফ, so this is our ফর্মুলা। ওকে, এক এক বড় ভাইয়া মানে একজন বলছো যে ভাই ঘনমাত্রা দিয়ে করলে কি হবে, মানে স্যার বলেছে যে ঘনমাত্রা দিয়ে করতে, কলেজের স্যার ঘনমাত্রা দিয়ে করা মূল সংখ্যা দিয়ে একই রে ভাই। এন ইকুয়াল কি, এন ইকুয়াল কি এস ইন্টু ভি, তাহলে কি মোলকেই তো তুমি ঘনমাত্রা নিয়ে যাইতে পারো, মোল মানেই তো তুমি ঘনমাত্রায় যাইতে পারো, কোনো সমস্যা নাই, মোল দিয়েও করতে পারো। তুমি স্যারের সাথে একটু কথা বলে ডিলটা ক্লিয়ার করে নিবা। হ্যাঁ ভাইয়া, একটু কথাবার্তা বলে আলোচনা করে ক্লিয়ার করে নিবা যে স্যার কেন কেন এরকমটা করব, কেন এরকমটা করব না। আমি বলে দিচ্ছি যে তুমি এখন, আমি আমারটা ক্লিয়ার করে দিই তোমাকে। আমি বলছি মোল দিয়ে করব, কারণ মোল মানেই হচ্ছে ঘনমাত্রা ইন্টু আয়তন, তার মানে মোলের মধ্যেই ঘনমাত্রা আছে, তো আই এম ওকে। হ্যাঁ, এবং আমি তোমাকে লজিক ক্লিয়ার করে দিলাম, তো ইউ শুড ক্লিয়ার ফ্রম দ্যাট স্যার। হ্যাঁ, উইথ রেসপেক্ট, আবার যেয়ে বলবো না স্যার এটা কেন এরকম, রেসপেক্ট নিয়ে বলতে হবে সবকিছু। ওকে, আচ্ছা সো দেখো, তো পি কে এটা বের করে ফেলো আগে। পি কে এ ইকুয়াল মাইনাস লগ কে এ, মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁻5। কত আসে এটা? 4.73, এরকমই আসার কথা। হুম, 4.74। ওকে, আচ্ছা তাহলে পি কে এ পেয়ে গেলাম। এবার এন অফ সল্ট, এখানে দুইটা কথা লিখে রাখো। এন অফ সল্ট এটা হচ্ছে কতটুকু অ্যাসিড প্রডিউস হয়, সরি কতটুকু সল্ট প্রডিউস হয়, কতটুকু সল্ট প্রডিউস হলো। আর এন এ এটা কি, কতটুকু অ্যাসিড বাকি থাকে, কতটুকু অ্যাসিড বাকি থাকে। এই পরিচয় দুইটা মনে রাখবা। ওকে, আচ্ছা তোমাদের অ্যান্সার আমি পাচ্ছি, আমি করে দেই, তাও অনেকেই আছো তো। CH3COOH প্লাস NaOH তৈরি হবে কি, তৈরি হবে, এগুলো সিকিউ হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু একটা সিকিউ এরই পার্ট, CH3COONA প্লাস NaOH। তাহলে এটা আগে বের করো, N অফ NaOH কত, এটা কত বলো,
এটা কত হয় ভাইয়া বলো না? 6 আর কি 0.05, 0.05 আর ঘনমাত্রা আয়তন নিব লিটারে, 6 × 10⁻³ তাহলে কত আসে? 3 × 10⁻⁴। এটা কত আসে? N of CH3COOH। তাহলে এটা ইন্টু 0.15, 7.5 × 10⁻³ ঠিক আছে। এবার আস, তাহলে এটা কত মোল আছে? এটা আছে 7.5 × 10⁻³ এটা কত মোল আছে? এটা আছে 3 × 10⁻⁴। বিক্রিয়া যখন শুরু হয়নি তখন এটা 0। আচ্ছা, এবার বলো কোনটা বিক্রিয়া করবে? যেটা কম সেটা ধরে ক্যালকুলেট করবো, তাহলে এটা কম, তাহলে এখান থেকে এটা 3 × 10⁻⁴ বিক্রিয়া করবে, এখান থেকে 3 × 10⁻⁴ বিক্রিয়া করবে, তৈরি হবে 3 × 10⁻⁴ মোল। যেটা ছোট সেটা থেকে শুরু করব। তাহলে এটা এটা কেটে থাকে যায় 0, এটা বাদ দাও, কত থাকে? এটা থেকে এটা বাদ দাও, থাকে হচ্ছে 7.2 × 10⁻³ মোল, আর তৈরি হয় 3 × 10⁻⁴ মোল। তাহলে এত মোল অ্যাসিড বাকি থাকে, তাহলে এটাই হচ্ছে Na, এটাই হচ্ছে তোমার Na। এত মোল লবণ তৈরি হয়, তাহলে এটাই হচ্ছে NS। বসাই দাও, কাজ শেষ। তাহলে বসাই দিলেই কাজ শেষ। ওকে, তাহলে পিএইচ ইকুয়াল পিকেএ কত? 4.74 প্লাস লগ এনএস কত? এনএস হচ্ছে 3 × 10⁻⁴ ডিভাইডেড বাই এনএ কত? 7.2 × 10⁻⁻3 কত আসে? তাহলে আসে হচ্ছে 4.74 প্লাস মাইনাস 1.38। তাহলে 4.74 মাইনাস 1.38 তাহলে আসে হচ্ছে 3.36। দিস ইজ আওয়ার পিএইচ। এটা হচ্ছে মেইন নিয়ম, দিস ইজ আওয়ার মানে মেইন যে বেসিক, দিস ইজ দ্যাট, দিস ইজ দ্যাট। কি ইংরেজি বলি এগুলা ভুলভাল। দিস ইজ হট ইট ইজ, নাকি সাদমান ভাইয়ের কাছ থেকে শিখে আসতে হবে। এই ক্লিয়ার কিনা বলো? ওয়াটার হবে ভাইয়া রিয়াকশানে, রিয়াকশানে ওয়াটার, হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াটার ওয়াটার, হাই হাই, ওয়াটারের দরকার নাই তো এই জন্য ভুল হয়ে গেছে। আজ বুঝতে পারছি ভালোভাবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই এমএলএ করলে হবে না? না 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 না, এমএলএ করলে হবে না, এমএলএ করবা না। ওকে, সহজ কথায় সহজ ভাষায় শোনো, ইজি। আচ্ছা তোমাদেরকে একটু কথা বলি, তোমরা আমি দেখলাম যে হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যাপক হতাশ, ব্যাপক হতাশ।
এ কথাটা বলা জরুরি। আমার কাছে মনে হচ্ছিল যে একটু আহ, বলতে আসি, তো একজন বলছো ব্রেক দাও, তো ব্রেক না দিয়ে আমরা একটু কথা বলি, একটু কথা বলি, তারপরে আবার ক্লাস শুরু করি। দেখো, তোমরা এই সময়টায় ইন্টারমিডিয়েট বলতে কি বোঝায়? ইন্টারমিডিয়েট বলতে বোঝায় একটা আহ, তোমরা যৌগ গঠনের ইয়াটা পড়েছো, সক্রিয়ণ শক্তি এইভাবে উঠে, সক্রিয়ণ শক্তি পড়েছো না, এইভাবে উঠে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স তৈরি হয়, তারপরে আবার মেইন প্রোডাক্ট তৈরি হয়। তার মানে কি? তার মানে এই যে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স, এটা হচ্ছে একটা অস্থায়ী অবস্থা, কিছুক্ষণ পরে আবার প্রোডাক্ট তৈরি হবে। তো তোমরা স্কুল থেকে আসছো, বিক্রিয়ক, ইন্টারমিডিয়েট অবস্থায় আছো এবং প্রোডাক্ট তৈরি হবে, ইউনিভার্সিটিতে যাবা। তো তোমরা একটা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছো, ইন্টারমিডিয়েট ফেজে আছো, যে ফেজটা খুবই ইম্পর্টেন্ট, খুবই টাফ এবং অনেক প্রভাবক এর মধ্যে ক্রিয়া করে। তো এই যে ইন্টারমিডিয়েট ফেজে তোমাদেরকে অনেক চাপ সামলাইতে হবে, পড়ালেখার চাপ, পারিবারিক চাপ, আত্মীয় স্বজনের চাপ, নিজের সাথে নিজের লড়াই, যেটা সব থেকে বড়। তো এখন ইন্টারমিডিয়েট ফেজের মধ্যেও যদি আমি কয়েকটা ফেজে ভাগ করি, ফার্স্ট ইয়ারের শেষ দিক এবং সেকেন্ড ইয়ারের শুরু, এই সময়টা খুব টাফ। কারণ কি? কারণ এখন এসে অনেকেরই মনে হবে যে ভাই আমি মনে হয় 1 বছর কিছুই পড়ি নাই, কিচ্ছু পড়ি নাই, মনে হচ্ছে যে সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আমি তো পারি যে হচ্ছে এস ইকুয়াল টু ডাব্লু বাই এম ভি, এই যে পারি। বাট পারার পরে যখন তুমি বলতে যাচ্ছ তখন তুমি আটকে যাচ্ছ। এরকমটা হচ্ছে কারণ তুমি এতদিন শুধু ঢালাও ভাবে পড়ে আসছো, কখনো প্র্যাকটিসটা ঠিক মতো করা হয় নাই, কখনো খুলে দেখা হয় নাই। তুমি তো একটা দৌড়ের উপরে ছিলা, একসাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, মানে কত কি। তো তুমি ওই সময়টাই কখনো পাও নাই যে আমি একটু রিক্যাপ করি, দেখি আদৌ কি আমি পারি। তোমার দোষ না এখানে, তোমার কোনো দোষ না, তোমার সিচুয়েশনের দোষ। তো নিজেকে এখানে দোষী ভেবো না, একটু সিচুয়েশনটা ঠান্ডা করো, চারদিকটা সামলাও, একটা পজিশনে আসো। সবগুলো চ্যাপ্টার অল্প অল্প করে হয়ে গেছে না, একটা দুই দিন নিজেকে সময় দাও, নিজেকে সময় দিয়ে দেন তুমি প্ল্যান করো যে আমি নেক্সট 15 দিনে আমার আগের এই চ্যাপ্টারটা আবার ধরবো, আমি ঘনমাত্রা বুঝে আসবো। কেপিকেসির ম্যাথ পারি না, আমি আগে কেআইপি কেএসপি বুঝে আসবো, আমি আগে ঘনমাত্রা বুঝে আসবো, লঘুকরণ সূত্র বুঝে আসবো, তারপরে আমি এসে দেখি কেপিকেসিতে কি এমন আছে যেটা পারি না। কেপিকেসি ক্র্যাক করো। বাফার দ্রবণ, বাফার দ্রবণ পড়তে কি লাগে? ঘনমাত্রা লাগে, মোল সংখ্যা লাগে, জারণ বিজারণ তো লাগেই না। এখানে এখানে কি লাগে? স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, লিমিটিং বিক্রিয়ক লাগে। যে লিমিটিং বিক্রিয়ক বোঝো না, লিমিটিং বিক্রিয়কটা বোঝে আসো। তুমি নোট ডাউন করো, তোমার কমতিগুলা নোট ডাউন করো। আমরা সবসময় মানুষের কমতি বের করি, ওর এটা নাই, ওর এটা নাই, সাকিব খান অ্যাক্টিং ভালো করে না, শাহরুখ খান লেভেলে যাইতে পারে না, সাকিব আল হাসান তামিমের মতো ব্যাটিং করে না, তামিম ইকবাল সাকিবের মতো বোলিং করে না। আমরা অনেক কমতি ধরতে পারি ভাই, কিন্তু নিজের কমতিগুলো আমরা কখনো ফাইন্ড আউট করতে পারি না। তোমাকে নিজের কমতি ফাইন্ড আউট করতে হবে আগে। তুমি যখন নিজের কমতি ফাইন্ড আউট করবা, তারপরেই না তুমি সেটা নিয়ে কাজ করবা, তারপরেই না তোমার উন্নতি হবে। তো আজকে থেকে একটু সময় দাও নিজেকে, দরকার হলে একটা দিন পুরোটা সময় দাও নিজেকে, কিচ্ছু করো না। তুমি কলেজ যাও না, তুমি কি বলবো ফোন টিপো না, তুমি হচ্ছে শিখর ক্লাসও করো না, একটা দিন দরকার হইলে নিজেকে সময় দাও। একটা দিন, একটা দিন আমি বলছি, একটা দিন নিজেকে সময় দাও। কলেজ বাদ দাও, সবকিছু বাদ দাও, একটা দিন ইচ অ্যান্ড এভরিথিং থেকে তুমি লিভ নাও, নিজেকে সময় দাও। খাতা কলম নিয়ে বসো, বই নিয়ে বসো, তোমার প্রিভিয়াস নোট খাতা নিয়ে বসো, কোনটা করবা, কোনটা করবা না, কোনটা ছাড়তে হবে, কোনটা ইমপ্রুভমেন্ট করতে হবে, এগুলো নিয়ে বসো। অ্যান্ড বিলিভ মি, এখন থেকে শুরু করতে হবে। তুমি যে অবস্থায় আছো আমারও সেই অবস্থায় ছিল। আমি এই সময়ে এসে ডিফারেন্সিয়েশন পারতাম না, ডিফারেন্সিয়েশনের কিচ্ছু জানতাম না, মূল নিয়মে অন্তরীকরণ এটাই আমি জানতাম না। সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কজ এক্স হয়, কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন এক্স হয়, এই দুইটা শুধু জানতাম, আর কিচ্ছু জানতাম না। আমি কি করেছিলাম জানো? কেতাবের বই নিয়ে, কেতাবুদ্দিনের বই নিয়ে নতুন খাতা কিনে এনে
কেতাবউদ্দিনের সলভ প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করেছিলাম, যেটা পারি না সলভ দেখি, যেটা পারি না সলভ দেখি, টিচারের কাছে বোঝাই নেই। আমার খাতা আর কেতাবউদ্দিনের সলভ দুইটা একসাথে প্যারালাল ভাবে চলতো, প্রত্যেকটা ম্যাথ, একটা ম্যাথও বাদ দেই নাই। এই কাজ করতে হবে, কেমিস্ট্রি বইয়ের একটা লাইনও যেন বাদ না যায়, প্রত্যেকটা লাইন রিডিং পড়তে হবে। বিশ্বাস করো, তোমাকে এভাবে না আগাইলে হবে না। ওকে, তো চেষ্টা করো এভাবে আগার। ওকে, আমরা যাই। কি বলেন ভাইয়া, সেকেন্ড ইয়ারের আগে? আমি পারতাম না, বিলিভ মি ভাই, আমি পারতাম না। আমি কিভাবে বললে তুমি বিশ্বাস করবা? আমি কিভাবে বললে বিশ্বাস করবা বলো? আমি পারতাম না। আমি ডিফারেন্সিয়েশন পারতাম না, ত্রিকোণমিতি পারতাম না। আমি কি পারতাম? ম্যাট্রিক্স পারতাম, তারপরে পারতাম সরল রেখা টুকটাক পারতাম, তাছাড়া কিচ্ছু পারতাম না। ইন্টিগ্রেশন ভাই, আমি ইন্টিগ্রেশন এইচএসসি পরীক্ষার 2 মাস আগে আমি ইন্টিগ্রেশন কমপ্লিট করেছি, এতটাই কঠিন লাগতো আমার কাছে ইন্টিগ্রেশন। অনেকে বলে যে ভাই, মানে বিশ্বাস করতে চাই না যে ভাই আপনি ডিফারেন্সিয়েশন পারতেন না এই সময় এসে। পারতাম না, অস্বীকার করার তো কিছু নাই। তুমি বুয়েটে যাও, খোঁজ নিয়ে দেখো, এসএসসি তে 4.5 পেয়েছে, 4.75 পেয়েছে, এরকম ছেলেও বুয়েটে আছে। তো সবাই ভালো স্টুডেন্টরাই যে বুয়েটে গেছে এমন না, বুয়েটে ম্যাক্সিমাম যায় মিডল ক্লাস, মাঝারি লেভেলের স্টুডেন্ট, তারা পরিশ্রম করে, নট অনলি হার্ড ওয়ার্ক, যারা স্মার্টলি হার্ড ওয়ার্ক করে তারা যায়। ওকে, চলো 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 চলো, ক্লাস শুরুই হয় না এখন, ঠিক আছে? এতটুকু গেল হচ্ছে আমাদের বেসিক, এতটুকু তোমাদের প্রয়োজন ছিল, এবং এর মধ্যেই তোমাদের ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। তোমাদেরকে আরো ম্যাথ করতে দিলে পারবা না? পারবা। এখন একটু দেখো, এই ম্যাথটা আমি আরেক ভাবে করে দেই, শর্টকাট। শর্টকাট কখন অ্যাপ্লাই করব? যখন বোথ অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা একই হবে। ঘনমাত্রা একই হবে, এটা তখন শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। শর্টকাটটা কি তোমরা জানো? জানলে 1 মিনিটের ম্যাথ, এটা যদি তোমরা জানো তাহলে এই ম্যাথটা 1 মিনিটের, 1 মিনিটও না, 10 সেকেন্ডের। সোডিয়াম হাইড্রোক্সাইড 6 ml, 0.05 মোলার। CH3 COOH কতটুকু হবে? 150 ml, 0.05 মোলার। দেখো তো ঘনমাত্রা সেম না? ঘনমাত্রা সেম। তো ঘনমাত্রা সেম হইলে যেটা হয়, দেখো ঘনমাত্রা যেহেতু সেম, তাহলে খেয়াল করো, আমরা যে লিখি পিএইচ ইকুয়াল PKa প্লাস লগ n অফ সল্ট ইন্টু, আচ্ছা সরি, n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। তো আমরা কি লিখবো? বারবার এস লিখে দিচ্ছি, n অফ অ্যাসিড। তো n অফ সল্ট মানে কি? হ্যাঁ, আচ্ছা n অফ সল্ট না লিখ, কি এরকম করে কেন? বোর্ডের তার কেটে গেছে। আচ্ছা যাই হোক, দেখো ঘনমাত্রা যদি সমান হয়, ঘনমাত্রা কাইটা দাও, কেটে দাও, কেটে দাও। CH3 COOH NaOH, CH3 COONA। ওকে, কতটুকু আছে? এটা আছে 150, এটা আছে 6, এটা ইনিশিয়ালি 0। তাহলে এখান থেকে 6 বিক্রিয়া করবে, এখান থেকে 6 বিক্রিয়া করবে, 6 তৈরি হবে। 0 থাকে কত? 144, তৈরি হয় 6, তাই না? তো পিকে কত পেয়েছিলাম? 4.74 প্লাস লগ সল্ট কত? এটাকে ধরো n অফ s, এখানে 6 বসাও, এটা কত? 144। দেখো অ্যান্সার মিলে যাবে।
দেখো অ্যান্সার মিলে যাবে। অ্যান্সার মিলে কিনা আমাকে জানাও, সেম অ্যান্সার আসবে। 3 পয়েন্ট কত ছিল অ্যান্সার? 3.36। এই 3. হ্যাঁ, কে জানি 3.87 বলো। 3.36 আসতে হবে অবশ্যই। পুরো চ্যাপ্টার রিভিউ দেন, ইম্পর্টেন্ট গুলো। সময় হবে না, সময় হইলে আমি অবশ্যই দিতাম। আরে তোমাদের চ্যাপ্টার ক্লাস নিব তো আমি। ক্লাস ভাল লাগলে যেটা করবো আমি বলি, ক্লাস ভাল লাগলে তোমরা শিখবো জিতবোতে রিভিউ দিতে কার্পণ্য করবা না। প্রয়োজন হইলে প্রত্যেকটা স্টুডেন্টই তোমরা রিভিউ দিবা। রিভিউ দিলে আমাদের ভাল লাগে, আমরা আরো বেশি ক্লাস নিতে ইন্সপায়ার্ড হই। মোল সংখ্যা সমান হলেও কি শর্টকাট ইউজ করা যাবে? মোল সংখ্যা তো সমান হইলে বাফার ওইভাবে হবেই না, তো পিএইচ ইকুয়াল পিকে হয়ে যাবে তখন, বুঝছো? তখন আলাদা হয়ে যাবে এই জিনিসটা। তো মোল সংখ্যা সমান হলে মোল সংখ্যা বের করে করবা, বসাই দিবা, হয়ে গেল, শেষ। আমি বললাম ঘনমাত্রা যদি সমান হয় তখন এইভাবে করবা। একজন বলছো যে এখানে তো লিটার করলাম না। হ্যাঁ করো, লিটার করো, সমস্যা নাই তো। তুমি চাইলে লিটার করতে পারো। 6 × 10⁻³ এত × 10⁻³ লিটার করলাম, তাহলে লিটার করলে এটা 10⁻³ 10⁻³ কেটে যায়। আরেকটা ক্লাস নিব এই অধ্যায়ের। কথা বলতে হবে, চেষ্টা করা যায় একটা ক্লাস নেওয়ার। আচ্ছা আমি কথা বলে দেখবো এই অধ্যায়ের একটা ক্লাস পাওয়া যাবে কিনা। তো আমরা যদি একটু যাই, এই পিকটা নিয়ে একটু কথা বলি, তোমাদের একটু ইন্সপিরেশন পাবা। এটা হচ্ছে বুয়েট তিতুমির হল, রুম নাম্বার 412। তো দেখতে পাচ্ছ এটা আমি, এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের মাহিন ভাইয়া। মাঝের এই ছেলেটাকে চেনো? মাঝের এই ছেলেটা কিন্তু অনেক ইন্সপায়ার্ড, মানে তোমরা যদি শোনো এটা নিয়ে ইন্সপিরেশন পাবা। এই ছেলেটা শিখর স্টুডেন্ট ছিল আমাদের 24 অ্যাডমিশন ব্যাচের, এবং ও মানে বাংলাদেশে যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। বাংলাদেশে কি বললাম, বাংলাদেশে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সবগুলোতে চান্স পেয়েছে। ও বুয়েটে চান্স পেয়েছে, ও রুয়েটে চান্স পেয়েছে, ও কুয়েটে চান্স পেয়েছে, ও চুয়েটে চান্স পেয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশে তো 4টাই মেন ধরা হয়, তো ও সবগুলোতে চান্স পেয়েছে, সবগুলোতেই। এই ছেলেটা, ওর নাম হচ্ছে মেরাজ। এটা আমার বেড, এটা আমার বেডের, এটা আমার পর্দা। এই যে দেখো শিখতে ইয়া করার সময় আমাকে এই ফুল দিয়েছিল, ফুল আমি রেখে দিয়েছি এখনো, ভাল লাগে আমার, স্মৃতি রেখে দিতে ভাল লাগে। এটা আমার রুম আর কি। এই পাশে মাহিন থাকে, এই পাশে আমি থাকি, এটা আমাদের হলের রুম। ও হচ্ছে ঢাকাতেই পড়াশোনা করতো। আরেকটা ইনফরমেশন, এখানে আমিও কিন্তু সবগুলো চান্স পেয়েছি, আমিও বুয়েট রুয়েট চুয়েট কুয়েট সবগুলোতে চান্স পেয়েছিলাম। ও তাই, তো আমার কাছে খুব ভাল লেগেছে যে আমি যেমন অলমোস্ট সবগুলোতে চান্স পেয়েছিলাম, আমি সাথে এমআইএসটিতেও চান্স পেয়েছিলাম, ও পেয়েছে মনে হয়, আই ডোন্ট নো, বা পরীক্ষা দিয়েছে কিনা আমি জানি না। তো ও সবগুলোতে পেয়েছে, আমিও সবগুলোতে চান্স পেয়েছি, সো আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে। তো আজকে আসছিল আমার রুমে দেখা করতে, তো ওর সাথে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ভাবলাম যে তোমাদের একটু দেখাই, তোমরাও আসো। তোমরা আস্তে আস্তে আমি থাকবো 25 26, তোমরা আস্তে আস্তে আমি থাকবো বুয়েটে, লাস্ট ইয়ারে থাকবো আমি। তো দেখা হবে, তোমরা যারা আমাদের কাছ থেকে পড়ে বুয়েটে যাবা তাদের সাথে আমার অবভিয়াসলি দেখা হবে। অ্যান্ড সবাইকে আমার অগ্রিম মানে কি বলবো ইনভাইটেশন থাকলো বুয়েট তিতুমির হল 412 নাম্বার রুমে, আমি রুম চেঞ্জ করব না। ওকে,
তো যাই হোক, আমরা একটু পড়াশোনায় ব্যাক করি। সিকিউ নেই। এটা এই সিকিউটা কি বলে? এই সিকিউটা কি বলে দেখো, যে এখানে কি আছে, এত ml এত মোলার HCOOH, এত ml এত মোলার KOH। পিএইচ বের করতে পারবা? এটার পিএইচ কত হবে বলো তো? প্রথম আর দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয়, এটার পিএইচ কত হবে? পিএইচ হবে, পিকেএ দেওয়া আছে, এই যে পিকেএ দেওয়া আছে 3.8, তাহলে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। দেখো তো ঘনমাত্রাটা সেম, কেবি লাগবে না, এই যে পিকেএ দেওয়া আছে, কেবি বাদ, পিকেএ দেওয়াই আছে 3.8। দেখো তো ঘনমাত্রাটা সেম না? 0.15, 0.15, তাহলে তো হয়েই গেল। তাহলে কি হবে? HCOOH প্লাস KOH, তাহলে কি হবে? HCOO, এই এইচটা বের হয়ে এখানে কে চলে আসবে, HCOOK। তাহলে এটা ছিল 100, এটা ছিল 30, এটা ছিল 0, কমটা বাদ যাবে, তাহলে 30 বাদ যাবে, কারণ কি ঘনমাত্রা সেম। আর যদি চাও মোল বের করে নিতে পারো, মোল বের করেও করতে পারো। 30 বাদ যাবে, 30 বাদ যাবে, 30 তৈরি হবে, কাটাকাটি যায়, তাহলে থাকে কত? 70, এটা থাকে 30, তাহলে সল্ট হচ্ছে 30, অ্যাসিড হচ্ছে 70। তাহলে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ সল্ট কত? 30, অ্যাসিড কত? 70 বাকি থাকে, তাহলে কত আসে? পিকেএ বসাও, কত? 3.8 প্লাস লগ 30/70, কত আসে? তাহলে 3.8 মাইনাস 0.367, কত আসে? 3.43। গুড, এই তো সবাই পেরেছো। এভাবে দিলে পরীক্ষায় নাম্বার কাটবে না। তুমি যদি ভালো মতো এক্সপ্লেন করতে পারো যে ঘনমাত্রা একই, এভাবে এক্সপ্লেন করে করতে পারো, তাহলে মার্ক কাটবে না, কারণ হাজারি স্যারের বইও এভাবে করা আছে। হ্যাঁ, এই মেথডটা হাজারি স্যারের বইও করা আছে, তো মার্ক কাটবে না। তুমি হাজারি স্যারের বইটা খুলে দেখো, হাজারি স্যারের বই, বাট তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে। সব থেকে সেফ হচ্ছে মোল বের করে নেওয়া। সেফ সেফ হচ্ছে মোল বের করে করা। সেফ হচ্ছে মোল বের করা। বোঝা গেল? রসায়নের জন্য কোন লেখকের বই পড়লে ভালো হবে? বই এবং বউ এটা তোমার একান্ত সিদ্ধান্ত। তোমার বউ যেমন আমি চয়েস করে দিতে পারবো না, তোমার বইও আমি চয়েস করে দিতে পারবো না। বউ যেমন তোমার যেটা ভাল লাগবে সেটা তুমি বিয়ে করবা, অনেকগুলা বই নিবা, যেই বইটা তোমার কাছে প্রথম দেখায় ভাল লাগবে, বইটা খুলে দেখে শুনে সেই বইটা তুমি পড়বা। তবে জাতীয় একটা বই আছে, সেটা হচ্ছে হাজারি স্যারের বই, হাজার হাজার ভুলে ভরা একটা বই, মেডিকেলে সেই ভুলগুলোই আমরা লিখি। তো তুমি হাজারিনাগের বই পড়তে পারো, এবং মেডিকেল অ্যাডমিশনে যদি এমসিকিউ আসে,
হাজারি স্যারের বইয়ে ভুল থাকলে ভুলই দাগাতে হয়, এটাই মেডিকেল কোচিং গুলোতে আমাদেরকে শেখানো হয়। তো তুমি চাইলে হাজারি স্যারের বই পড়ে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আমি হাজারি স্যারের বই পড়তাম, আমি সঞ্জিত স্যারের বই পড়তাম, দ্যাটস ইট, দুইটা বই পড়তাম। বাট আমি ম্যাক্সিমাম সময় মানে চেষ্টা করতাম আউটসাইডার্স বই পড়তে। ওকে, POH করলে 14 থেকে বাদ দিয়ে দিবা? এটা কোনো জিজ্ঞেস করার বিষয় হলো? হ্যাঁ, বলছে POH কত, তো POH কত হবে? 14 থেকে বাদ দিয়ে দাও। আচ্ছা, এ প্রশ্নের উত্তর কি হয়েছে বলো তো? এই প্রশ্নের উত্তর হয়েছে না হয় নাই বলো? একজন বলছে স্যার বুয়েটে কি মেয়েরা পড়ে? না না না, বুয়েটে মেয়েরা পড়ে না, পড়ে না। কারণ কি জানো? কারণ বুয়েটে যারা পড়ে তারা মেয়ে না, তারা পরী হয়ে যায় তখন। তো বুয়েটে মেয়েরা পড়ে না, পরীরা পড়ে, ছেলে পড়ে আর পরী পড়ে। বুঝেছো? তো এ ম্যাথ কিন্তু হয় নাই, ম্যাথ হয় নাই। হাসতেছো কেন তোমরা? উদ্দীপকের প্রথম এবং দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে লেবুর রস যোগ করলে দ্রবণের পিএইচ পরিবর্তন হবে কি না। তার মানে এটা চেয়েছে বাফার মেকানিজম। এখান থেকে তুমি বুঝলা যে অ্যাসিডও থাকছে, লবণও থাকছে, তার মানে এটা একটা বাফার দ্রবণ, তার মানে এটা একটা বাফার দ্রবণ। এখন বাফার দ্রবণে লেবুর রস যোগ করলে চেঞ্জ হয়? বলো, একটা বাফার দ্রবণে যদি, অক্ষরপত্র বইয়ের নাম বলছো একজন, খুবই সুন্দর একটা বই, খুবই সুন্দর একটা বই, পড়তে পারো। আমাদের শিখর বইও পড়তে পারো চাইলে অর্ডার করে। বাফার দ্রবণে যদি তুমি লেবুর রস যুক্ত করো তাহলে কিন্তু পিএইচ এর পরিবর্তন হবে না। ওকে, তো এটাতে কি ব্যাখ্যা করতে হবে? বাফার মেকানিজম, হেডিং দাও। বাফার মেকানিজম, বাফার মেকানিজম। হোয়াট ইজ বাফার মেকানিজম? তোমার শরীরের মধ্যে এমন কি হয় যার কারণে এই যে তুমি লেবু খাচ্ছ, তেঁতুল খাচ্ছ, কমলা লেবু খাচ্ছ, তোমার বাফারের যে প্রয়োজন পরিবর্তন হচ্ছে না? কেন? সেটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে উইথ বাফার মেকানিজম, উইথ প্রপার মেকানিজম। এখানে একটা কথা আগে আমি বলে দেই, সোজা সাপটা কথা, যে কোনো জিনিস কেমিস্ট্রিতে আগে হয় তারপরে এক্সপ্লেইন করা হয়। কি বললাম? আগে হয় তারপরে এক্সপ্লেইন করা হয়। কথার কথা, যে তোমার পেট খারাপ হলো, তোমার পেট খারাপ হলো, তুমি ডক্টরের কাছে গেলা, তো ডক্টর তোমাকে বলে যে এই কারণে পেট খারাপ হয়েছে, তাই না? এখন ওই কারণটাই কি এক্সাক্ট কারণ? তোমার কি মনে হয়? তুমি 100% শিওর? ডক্টর কি 100% শিওর যে ওই কারণেই তোমার পেট খারাপ হয়েছে? না, 100% শিওর না। ডক্টর কি করবে? টেস্ট করবে, কিছু প্যারামিটার নিবে, প্যারামিটার নিয়ে আইডিয়া করবে যে এই কারণে হতে পারে। কোথাও গন্ডগোল দেখার চেষ্টা করবে যে এটা 19-20 হয়েছে, এই কারণে হতে পারে তাহলে। তো দ্যাট ইজ নট শিওর, 100% শিওর না, এটা একটা অ্যাজাম্পশন। তোমার যেহেতু পেটে ব্যথা হয়েছে, এটা তো কারণ খুঁজতে হবে, তখন যে কোনো একটা কারণ খোঁজার চেষ্টা করা হয়। তেমনি এখন বাফার কিভাবে ঢুকে কিভাবে চলে গেল ভাই, এটা তো আল্লাহ তাআলার ব্যাপার, মানে আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছে। তারপরে আমরা যেটা করলাম, কারণ খোঁজার চেষ্টা করলাম যে কি কারণে এমনটা হতে পারে। এখন কারণ খুঁজতে যে আমরা লজিক দিব, এই লজিক, এটা এদিকে হতে পারে, এটা এদিকে হতে পারে। এমন কোনো লজিক দেওয়া যাবে না যেটা মানে ভায়োলেন্স ক্রিয়েট করে।
এমন কোনো লজিক দেওয়া যাবে না যেটা ভায়োলেন্স ক্রিয়েট করে। লজিকটা লজিক্যাল হইতে হবে, ইললজিক্যাল হওয়া যাবে না। তো এভাবে আমরা লজিক দেওয়ার চেষ্টা করি যে কিভাবে এটা হচ্ছে। হ্যাঁ, তো এখানে একটা বাফার সিস্টেমটা কি, আওয়ার বাফার সিস্টেম, ওই প্রশ্নের জন্য আওয়ার ডিজায়ার্ড বাফার সিস্টেম, মানে আমাদের কাঙ্ক্ষিত বাফার সিস্টেম, আওয়ার ডিজায়ার্ড বাফার সিস্টেম। আমাদের সিস্টেমে কি কি আছে বলতো? আমাদের সিস্টেমে আছে এইচ COOH প্লাস এইচ COONA। দিস ইজ COONA না COOK বলতো? COOK। তো দিস ইজ আওয়ার ডিজায়ার্ড বাফার সিস্টেম। এখন এই বাফার সিস্টেমটা কিভাবে অ্যাসিড এবং ক্ষারকে নিয়ন্ত্রণ করে সেটা দেখতে হবে। সাবিকুন নাহার বলছো HCl যোগ করলেও পিএইচ এর পরিবর্তন হবে না? হবে। HCl তো স্ট্রং অ্যাসিড, তখন সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, এটা আমাদের বাফার সিস্টেম। আচ্ছা, তুমি অ্যাসিড খাচ্ছ, অ্যাসিড অ্যাসিড নেওয়া মানে কি বলতো? অ্যাসিড নেওয়া মানে হচ্ছে H+ নেওয়া, আর H+ নেওয়া মানে পিএইচ কমে যাওয়া। তুমি যদি ক্ষার নাও বা ক্ষার গ্রহণ করো, তার মানে তুমি OH- গ্রহণ করছো। OH- গ্রহণ করা মানে পিএইচ বেড়ে যাওয়া। তো তুমি একটা অ্যাসিড খেলা, লেবুর রস নিলা, লেবুর রসে কি থাকবে? অ্যাসিড থাকবে। অ্যাসিডে কি থাকবে? H+ থাকবে। এই H+ গেল কোথায় ভাই? এই H+ যদি থেকে যায় তাহলে তো অ্যাসিড হয়ে যাবে, পিএইচ বেড়ে যাবে। অবশ্যই এই H+টা কোথাও চলে গেছে, ভেঙে গেছে, তাই না? কোথায় গেল? বলছি যে বাফারে পিএইচ পরিবর্তন হয় না, পিএইচ পরিবর্তন হয় না। এখন তুমি বলছো অ্যাসিড নিলা, অ্যাসিড নিলা মানে H+ তোমার বডির মধ্যে ঢুকছে চারদিক দিয়ে, চারদিক দিয়ে না, মানে খাচ্ছ তারপরে চারদিকে ব্লাডের সাথে মিশে যাচ্ছে। তো H+ নিচ্ছ, আবার বলছো পিএইচ পরিবর্তন হয় না, লজিক্যাল কথা তো হইল না। তো লজিক তো দিতে হবে। হোয়াট উইল বি ইওর লজিক? গেল কোথায় H+? এখন H+ আসলেই গেল কোথায় এটার ক্লিয়ার কাট ধারণা পাওয়া যায় না। কি করতে হয়? একটা লজিক দাঁড় করাইতে হয়। উই ট্রাই টু ক্রিয়েট আ লজিক। আমরা একটা লজিক ক্রিয়েট করার চেষ্টা করি যে এইভাবে হয়তো বা হয়। তো আমরা কিভাবে চেষ্টা করি দেখো, দেখো একটা বাফার সিস্টেমে কি আছে? একটা বাফার সিস্টেমে আছে এটা HCOOH। খুব খেয়াল করবা, HCOOH এটা যদি ভাঙে, এটা ভাঙলে তৈরি হবে HCOO- যোগ H+। আর কি আছে? আর আছে HCOOK, HCOO- যোগ K+। দিস ইজ আওয়ার বাফার সিস্টেম। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন বাইরে থেকে যদি তুমি অ্যাসিড যোগ করো, তার মানে কি H+ আসবে, তাই কিনা? আচ্ছা, মনে করো তুমি ক্ষার যোগ করলা, ক্ষার যোগ করা মানে কি OH-। তুমি ক্ষার যোগ করেছো, ক্ষার যোগ করা মানে OH-। এখন OH- এসে কি করবে জানো? এই OH- এই সিস্টেমের মধ্যে ঢুকবে। মানে আমরা যদি নরমালি দেখাই তাহলে সিস্টেমের মধ্যে কিভাবে ঢুকবে? এইভাবে সিস্টেমের মধ্যে ঢুকবে OH-টা। ঢোকার পরে কি হবে? ও তো গায়েব হয়ে যাইতে হবে, ওকে, ও তো থাকা যাবে না, থাকা যাবে না। কি করবে? ওই OH- এসে এই যে H+ আছে, এই H+ এর সাথে বিক্রিয়া করবে। H+ এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে পানি।
পানি হয়ে গেল, নিউট্রাল। তো তোমার এই OH মাইনাস কিন্তু ভেঙে গেল। তো তুমি ক্ষার গ্রহণ করলা, ক্ষার গ্রহণ করার সাথে সাথে সেটা পানি হয়ে গেল, পিএইচ আর পরিবর্তন হলো না। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি OH এখানে কেন দিলেন, OH আপনি এখানে দেন, দিয়ে কে এর সাথে বিক্রিয়া করান, বলতে পারো না? এই প্রশ্ন তো আসা উচিত যে ভাই আপনি তো খুব এখানে OH দিয়ে ফেললেন, আপনি এখানে দেন না, দিয়ে এটার সাথে বিক্রিয়া করান, তাহলে KOH তৈরি হবে, আবার ক্ষার তৈরি হয়ে গেল। আসছে না এই প্রশ্নটা কেন আসছে না তোমাদের মাথায়? তুমি তো আমাকে ধরে ফেলতে পারো। ওই যে বললাম লজিক দাঁড় করাইতে হবে, গেল কোথায়? ও তো চলে যায়, এক্সপেরিমেন্টাল করে দেখা যায় যে ও তো চলে যায় রে ভাই, নাই নাই হয়ে যায়। তো নাই হয়ে যাওয়া মানে কি? নাই হয়ে যাওয়া মানে তোমাকে তো বলতে হবে, লজিক দেখাইতে হবে যে কিভাবে নাই হইলো। তুমি এখন এখানে এসে দেখাচ্ছ যে এর সাথে বিক্রিয়া করে চলে যাচ্ছে, লজিক তো দাঁড়ালো না। তাহলে বুঝো নাই? লজিক লাগবে, লজিক লাগবে। ওটা তো চলে যায়, এটাই বাস্তবতা। OH মাইনাসটা থাকে না, চলে যায়, এটাই বাস্তবতা। এখন বাস্তবতাটাকে তুমি কিভাবে প্রমাণ করবা? বুঝো নাই কথা? বাস্তবতাটাকে তুমি কিভাবে প্রমাণ করবা? অবশ্যই তার মানে OH মাইনাস এসে এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, তাহলে বাস্তবতা প্রমাণ হয়ে গেল। তুমি এখানে দিলে বাস্তবতার সাথে মিলবে না, তো বাস্তবতার সাথে মিলাইতে হবে। ওকে, এবার আসো, এবার তুমি যোগ করছো H প্লাস, এবার তুমি যোগ করবা H প্লাস। H প্লাসটা খুব সুন্দর মতো এই সিস্টেমে এন্ট্রি করবে, তাই না? সিস্টেমে এন্ট্রি করবে, এবং এন্ট্রি করে যেটা করবে, কার সাথে বিক্রিয়া করবে? এইটার সাথে। এবং বিক্রিয়া করে তৈরি করবে CH3 COOH। এবং এখানে একটা কথা চলে আসে, এটা হচ্ছে অবিযোজিত। অবিযোজিত এটা কেন ভাই? আমি বলে দিলাম আমার মগের মুল্লুক, আমি বলে দিব অবিযোজিত, এই যে তোমরা মেনে নাও, কারণ আমাকে মিলাইতে হবে। হ্যাঁ, মগের মূল্য করা যাইতেই পারে, মিলানোর জন্য মগের মূল্য করা যাইতেই পারে। দিনা বলছো বুঝতে পারছি স্যার, এখন ছুটি দেন। না, ছুটি দেওয়া যাবে না, আমি তো বলছি 10 মিনিট বেশি নিব। অবিযোজিত কেন হলো কেউ একজন বলো। একজন বলছো লা শাতেলিয়ার নীতি, ঠিক আছে, কথা ঠিক আছে। আর আর আরেকজন বলো HCOH, সরি 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 সরি, আবেগে CH3COH লিখে ফেলেছি, HCOOH। বলো অবিযোজিত কেন? সমআয়ন প্রভাব বলতে পারো। সমআয়ন প্রভাব কি মনে আছে না? কমন আয়ন ইফেক্ট, সমআয়ন প্রভাব। সমআয়ন প্রভাব, সমআয়ন প্রভাবের কারণে যেটা হয়, যেটা দ্রাব্যতা কম তার দ্রাব্যতা আরো কমে যায়। সমআয়ন প্রভাবের কারণে যার দ্রাব্যতা কম আরো কমে যায়। তো দেখো এই আয়ন, এই আয়ন সমআয়ন, একই জায়গায় আছে, বা তুমি এটা ধরো এইটা ধরো, দুইটাই প্রেজেন্স, সমআয়ন। এই যে সমআয়ন হয়ে গেল, সমআয়ন হইলে এটা দ্রাব্যতা কমে যাবে। এটার দ্রাব্যতা এমনিতেই কম, উইক অ্যাসিড, এর দ্রাব্যতা এমনিতেই কম ভাই, ও জেনারেলি 2% বিয়োজিত হয়। সমআয়ন হয়ে গেলে ও নিয়ারলি 0% বিয়োজিত হবে, মানে আর বিয়োজিতই হইতে চাইবে না। এখন ও যদি বিয়োজিত না হয় তাহলে H প্লাস দিবে না, আর H প্লাস যদি না দেয় তাহলে তো আর অ্যাসিড হয়ে লাভ নাই। তোমার একটা অ্যাসিড আছে, ওই অ্যাসিডটা যদি বিয়োজিত না হয় তাহলে H প্লাস দিবে না। H প্লাস না দিলে থাকাও যা, না থাকাও তা। বুঝেছো? মানে একটা স্টুডেন্ট
নামে স্টুডেন্ট, পড়ালেখা করে না, কিচ্ছু করে না, তো ওর স্টুডেন্ট নাম দেওয়াও যা, না দেওয়াও তা, তাই না? তো তেমনি এটা অ্যাসিড, বাট বিয়োজিত হচ্ছে না, তো দেওয়াও যা, থাকাও যা, না থাকাও তা। তাহলে অ্যাসিডের এইচ প্লাসও অপসারণ হয়ে যাচ্ছে, এখানে লিখে দিবা বহিরাগত, বহিরাগত এইচ প্লাস অপসারণ। এখানে কি লিখবা? বহিরাগত, বহিরাগত OH মাইনাস অপসারণ। দিস ইজ বাফার মেকানিজম। ক্লিয়ার তাহলে এটা? তো এখানে একটা দেখালেই হবে, দুইটা দেখানো লাগবে না। এখানে বলেছে যে পিএইচ এর এমন পরিবর্তন হবে কিনা, তাহলে এখানে কি হবে, পিএইচ এর, এই যে দেখো লেবুর রস, তার মানে এইচ প্লাস এরটা দেখালেই হবে, একটা দেখাইলেই হবে, বাট তুমি চাইলে দুইটাই দেখাই দিতে পারো, তুমি চাইলে দুইটাই দেখাই দিতে পারো। ভাই আমি ভয় পাচ্ছি ইয়ারলিতে ফেল হয়ে যায়, ফেল না হয়ে যায়। কেন ফেল করবা ভাই, কেন ফেল করবা? ভাই কিসের কমতি তোমার, মানে কোন জিনিসটার কমতি তুমি আমাকে বলো। তোমার বাবা মা তোমাকে পড়ালেখা করানোর জন্য টাকা দিচ্ছে না? দিচ্ছে। তোমাকে শিখতে এনরোল করিয়েছে, তুমি নিশ্চয়ই কলেজে যাও, হয়তো বা বাইরে দুই একটা পড়তে পারো, আই ডোন্ট নো, আর এখানে তো আমরা কেউ তোমাকে কম পড়াচ্ছি না, তোমার ক্লাস রেকর্ডেড চলে আছে, এখনো আছে তোমার কাছে, আমরা পড়াচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের ডেডিকেটেড টিচার আছে, কখনো ক্লাস দেরিতে শুরু হয় না, খুব কম সময়ে ক্লাস আমরা ডিলে করি, দেরি কখনো হয় না। তোমার মাথার উপর বাবা আছে, মা আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তুমি নিজে একজন সুস্থ মানুষ, তুমি কেন ফেল করবা? হয় এই চিন্তাটা কেন আসবে? একটা সুস্থ সবল মানুষ কেন ফেল করবে? মেনে নিলাম তোমার কাছে শিখো নাই, তোমার কোনো টিচার নাই, বই আছে তো এক জোড়া, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ওই বই পড়ে তোমাকে পাশ করতে হবে ভাই, কেন ফেল করবা? এসব কথাবার্তা যদি তুমি মাথায় ঢোকাও তাহলে তুমি ফেল করবা, বুঝেছো? তোমাকে এটুকু মাথায় ঢুকাইতে হবে কেন ফেল করব। ভাই তুমি এটা নিজের সাথে একটা জেদ ধরো যে ভাই এটা পরীক্ষায় ফেল না, এটা নিজের জীবনের কাছে ফেলিয়ার, নিজের জীবনে কেন হার মানবা তুমি? ওকে, তো এই হলো, হ্যাঁ এরকম সব প্রশ্ন তোমরা পারবা এখন। বলছে কি দেখো, সি পাত্রের মিশ্রণটি পিএইচ পরিবর্তনে বাধা সৃষ্টি করতে পারে কি, মানে কি করতে হবে বলো তো, অ্যানসারটা কি চেয়েছে এখানে, এখানে অ্যানসারটা কি চেয়েছে বলো প্লিজ, এখানে অ্যানসারটা কি চেয়েছে, যে সি পাত্রের মিশ্রণটি পিএইচ পরিবর্তনে বাধা সৃষ্টি করতে পারে কি। তাহলে আগে তোমাকে দেখতে হবে, আগে তোমাকে দেখতে হবে যে এটা আদৌ বাফার কিনা, হ্যাঁ সেজুতি আফরিন গুড, দেখতে হবে যে এটা বাফার কিনা, যদি বাফার হয় তাহলে হবে, তাহলে হবে না। বাফার হয় কি না হয় শুরুতেই দেখায় আসছি, পিএইচ মেকানিজম দেখানো যাবে না, জায়েদ, জায়েদ খান, পিএইচ মেকানিজম দেখানো যাবে না, বাফার কিনা সেটা দেখাতে হবে। ওকে, প্রথম ও দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কি না, বাফার কিনা আগে প্রমাণ করবা, তারপরে দেখাবা যে পরিবর্তন হবে না, যদি বাফার হয় পরিবর্তন হবে না, বাফার না হলে পরিবর্তন হবে। এটা আমি বাফার হওয়ার কোনো সম্ভাবনা কি দেখছি? এখানে কে এ কে বি দেওয়া নাই, 40 বাফার হবে, এটা দিস ইজ বাফার। দেখো ঘনমাত্রা সেম, ঘনমাত্রা সেম, আয়তন ভিন্ন, তার মানে বাফার হবে, বাফার হবে। তো সেম টাইপ কোশ্চেন, হ্যাঁ সেম টাইপ কোশ্চেন, এটা বাদ দাও। উদ্দীপকে এ প্লাস বি কিরূপ হবে, তো দেখো বাফার হবে না, স্বাভাবিক। আচ্ছা এগুলোর জন্য আমরা
আরেকটা ডেডিকেটেড লেকচার তোমাদের জন্য নেওয়ার আমি তোমাদেরকে আমি ওয়াদা করছি, এটা যেভাবে হোক এট এনি কস্ট তোমাদের একটা লেকচার প্রয়োজন, আমি তোমাদের আরেকটা এক্সট্রা লেকচার নিব। এবং সেই লেকচারে আমরা ওয়ার্ল্ড লঘুকরণ সূত্র এটা পড়বো, সাথে আরো ম্যাথস করব, ওকে, সাথে এমসিকিউ দেখব। তো আরেকটা ডেডিকেটেড লেকচার তোমরা পাচ্ছ, এক্সট্রা লেকচার, আই উইল ম্যানেজ ফর ইউ। রেকর্ডেড দিলে ভালো হয়, বাট রেকর্ডেড অনেকে করতে চায় না, তো তুমি রেকর্ডেড করে নিতে পারবা পরে আবার, ওকে। তো তাড়াহুড়া না করে আরেকটা লেকচার দেওয়া হবে এখানে, ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ অবশ্যই অনেকদিন পর দেখা, একটু শিখবো জিতবোটা মাতিয়ে তুলবা তোমরা সবাই, ওকে। হোমওয়ার্ক দিচ্ছি না, হ্যাঁ তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো নিজ উদ্যোগে, ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।